বন্ধুরা, আরজিকর কাণ্ডের যে ব্যাপক দুর্নীতি তার অন্যতম মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষের গতকাল রাত্রে সিবিআইয়ের হাতে গ্রেপ্তারি হওয়ার পিছনে যদি কারোর হাত থেকে থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শো কল্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। না না, আমার মাথা এতটাও খারাপ হয়ে যায়নি বা আমি এতটাও পাগল হয়ে যায়নি যে এই ধরনের উদ্ভট দাবি আপনাদের সামনে নিয়ে আসব। এমন দাবি উঠছে খোদ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, এবং সেটাও প্রকাশ্যে। ফলে সন্দীপ ঘোষ, দুর্নীতি, গ্রেপ্তার, সিবিআই, এই সমস্ত ইকুয়েশন এবং তার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রহস্য ঘনীভূত হচ্ছে আরও কিন্তু একাধিক কারণে। তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের অভ্যন্তরে এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর একাধিক যে ইকুয়েশন সেগুলো সামনে আসার পর চূড়ান্ত চূড়ান্ত হচ্ছে রহস্য, একটা বড় কিছু কি পরিবর্তন আসতে চলেছে। এবং তার থেকেও বড় কথা, মানুষ অপার আগ্রহে যেটার দিকে তাকিয়ে রয়েছে, যে বড় রহস্যটার দিকে, সেটা সিবিআই তদন্ত ঠিক কত দূর এগোলো। কেননা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে দুর্নীতিকাণ্ডে, কিন্তু সিবিআইকে প্রাথমিকভাবে তুলে দেওয়া হয়েছিল আরজি করের সেই হাড়হিম করা ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই তদন্তে ঠিক কতখানি অগ্রসর হলো সঞ্জয় রায়? সে কি সত্যি বলির পাঁঠা? আর কারা ছিল যে 4-5 জন ছাত্র ছাত্রীর নাম শোনা যাচ্ছে, যাদের ভয়ঙ্কর ভূমিকার কথা শোনা যাচ্ছে, সেই দিকে কি একটু অগ্রসর হলো? 5 তারিখ যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, সেই ব্যাপারে কিছু আসবে? সিবিআই যে রিপোর্ট জমা দেবে, সেখানে কোন রহস্যের ইঙ্গিত উঠে আসবে? এইসব যখন মানুষকে ভাবাচ্ছে, তখন তখন আরেকটা রহস্যও কিন্তু মানুষের মনে বাড়ছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই অবস্থা। গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছে। যারা শিক্ষিত মানুষ, রাজনীতি থেকে যারা সাধারণত দূরে থাকতে পছন্দ করেন, তারাও কাতারে কাতারে রাস্তায় নামছে। কিন্তু এই অবস্থায় মোদি, অমিত শাহের ভূমিকা, সেটাও তো রহস্য বাড়াচ্ছে। আর এই রহস্যের মাঝখানেই অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক, তারা কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিল আরজিকর কাণ্ড নিয়ে, এবং যে ঘটনা তারা ঘটাতে চলেছে সেখান থেকেও রহস্য বাড়ছে। ফাইনালি তাহলে কি রাষ্ট্রপতি শাসন হবে? সংঘ পরিবারের রিয়াকশনও এসছে। এই সমস্ত কিছু রহস্যের উন্মোচন করার চেষ্টা করব। যেটুকুনি ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, সেগুলো আপনাদের সামনে এক এক করে নিয়ে আসার চেষ্টা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল রাত্রে যখন গ্রেপ্তার হলো সন্দীপ ঘোষ, তখন ওই আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা বসে আছেন লালবাজারের সামনে। সেখানে তারা তাদের দাবিতে একদম অনড়। আর এই অবস্থায় যখন সেই ঘটনা সামনে এলো, উল্লাসে ফেটে পড়লেন তারা, এবং একটা কথাই বলল যে 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 কাজটা মমতা পুলিশ, চটিচাটা পুলিশ করতে পারেনি, সেটা করে দেখালো সিবিআই। যদিও সন্দীপ গ্রেপ্তারে এই ঘটনা, এই আরজি করের যা কিছু চলছে, সেটার কোনোটাই কিছু সুরাহা এখনই হবে না। আরও অনেক বড় বড় মাথা ধরা বাকি আছে। কিন্তু এটা সেই দুর্নীতির তদন্তে, সেই সাম্রাজ্য পতনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। তারা উল্লাসে ফেটে পড়ছে এবং সিবিআইকে ক্রেডিট দিচ্ছে, কেননা সিবিআইয়ের উপর অনেক বড় বড় প্রশ্নচিহ্ন ছিল। যে এতদিন তদন্তভার হাতে পেয়েছে, বারবার সন্দীপকে ডাকছে, সকালে যাচ্ছে, রাত্রে চোরের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে, তার বাড়িতে জেরা হচ্ছে, পলিগ্রাফ টেস্ট হচ্ছে, কিন্তু ফাইনালি কেউ অ্যারেস্ট হচ্ছে না। যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ, মমতার পুলিশ অ্যারেস্ট করে রেখে দিয়েছিল, তার বাইরে আর কিছু পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছিল, এবং ফাইনালি সিবিআই সন্দীপ ঘোষ, যাকে দুর্নীতির মাস্টার মাইন্ড বলা হচ্ছে, তাকে গ্রেপ্তার করার সাহস দেখালো, সত্যিই তারা উল্লাসে ফেটে পড়েছেন। এবার এই জায়গায় এতদিন তৃণমূলের অস্ত্র ছিল যে আমরা মাত্র 4 দিন হাতে সময় পেয়েছিলাম, কলকাতা পুলিশ তার মধ্যে 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিলাম, 18 দিন হয়ে গেল, এই বেরোচ্ছে ঢুকছে এইসব করছে। সিবিআই কি করছে? এবার সিবিআই দপ্তরে যাও, সিজিও কমপ্লেক্সে যাও, সেখানে ঘেরাও করো, সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করো, 10 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, এইসব বাগাড়ম্বর আমরা শুনছিলাম। তো সেই তৃণমূল কংগ্রেস এবার চাপে পড়ে গেল যে সন্দীপ ঘোষকে ফাইনালি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তেল দিয়ে রেখে দিয়েছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কলকাতা পুলিশ একবার ডেকে জবানবন্দিটুকু অবধি নেয়নি, তাকে সিবিআই অ্যারেস্ট করে নিল। তাহলে মমতার পুলিশ যে আঙুল চুষছিল, সেই জায়গাটা তো সামনে চলে এলো। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূলপন্থীদের সোশ্যাল মিডিয়ায় তখন পোস্ট দেখতে শুরু করলাম। সেখানে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের শো-কল্ড সেনাপতি, ওই 28 আগস্ট তাদের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেইখানের অনুষ্ঠানের মঞ্চ থেকে দাবি করেছিল, সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করেছিল যে সন্দীপ ঘোষ দোষ করে থাকলে তাকে গ্রেপ্তার করো। সেই চাপেই নাকি শেষ মেশ
সিবিআই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সুতরাং ওইসব নবান্ন অভিযান হবে না, সেনাপতির মতোই সিবিআইকে চাপ সৃষ্টি করতে হবে, তবেই সন্দীপ ঘোষের মতো দুরাত্মারা, দুর্বৃত্তরা গ্রেপ্তার হবে। এই কথা যখন প্রচার করছে তৃণমূল কংগ্রেস, সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ হাহা করে রিয়্যাক্ট করছেন, কেউ কিভাবে রিয়্যাক্ট করবেন বুঝতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তাদের নয়নের মণি, তিনি নাকি কোনো এক অনুষ্ঠানের মঞ্চ থেকে চাপ সৃষ্টি করেছেন, সেই জন্য সিবিআই অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, না হলে অ্যারেস্টটা হতো না। মানে কল্পনা বিলাসে মন ঘি ঢালুন পোলাওয়ে ঠিক আছে, কিন্তু সেটার পরিমাণ কি পরিমাণ, কোন ব্র্যান্ডের সেবন করলে যে এই রকম চিন্তাভাবনা মাথায় আসে, আমি শুধু ভাবছিলাম। কিন্তু যাক, জোকস অ্যাপার্ট, যেটা মেন কথা হচ্ছে, এই কথার পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই একটা বড় অংশে কিন্তু অন্য আলোচনা শুরু হয়ে গেছে। সেটা তারা প্রকাশ্যে বলতে পারছেন না, অফিসিয়ালি স্টেটমেন্ট দিতে পারছেন না, কিন্তু সত্যিই গুঞ্জন হচ্ছে। সেটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। কি ইঙ্গিত? তাদের কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার পথের কাঁটাতে দূর করছেন? কেননা এখনো অবধি সিবিআইয়ের হাতে যারা যারা গ্রেপ্তার হয়েছে, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, এরা সকলেই কিন্তু মমতাপন্থী হিসেবে দলে পরিচিত ছিল। এই সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হলো, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা দুটো ডিপার্টমেন্ট, স্বাস্থ্য মন্ত্রক মাথায় করে রেখেছিল, পুলিশ মন্ত্রক বাঁচানোর চেষ্টা করেছিল। অর্থাৎ মমতাপন্থী হলেই সিবিআই তাকে অ্যারেস্ট করছে। অন্যদিকে যারা সো কল্ড অভিষেকপন্থী এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সিবিআই ডাকছে, ইডি ডাকছে, তাদেরকে কিন্তু টাচটুকুও করা হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, এই সিবিআই দপ্তরে, সিবিআইয়ের বিরুদ্ধে অনেক প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই সিবিআই দপ্তরেই মাঝে মাঝেই অভিষেক ঘনিষ্ঠ এক মুখপাত্রকে দেখা যায়, যাকে এর আগে দুর্নীতিকাণ্ডে 3.5 বছর জেল খেটে আসতে হয়েছিল। সেইখানেই আলোচনাটা হচ্ছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি এদের বিরুদ্ধে প্রমাণটা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে এবং অ্যারেস্টটা করাচ্ছে? তাহলে এই দলে যারা মমতাপন্থী, তাদের সম্বন্ধে অভিষেকপন্থীদের স্টান্স কি এটাই হবে যে তাদের বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সেটা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে তুলে দাও এবং তাদের গ্রেপ্তারিতে সাহায্য করো? এই চর্চাটা কিন্তু প্রবলভাবে শুরু হয়ে গেছে। ফলে নেক্সট কে কাকে টার্গেট করছে, এরকম আর কারা কারা দুর্নীতিবাজ রয়েছে যাদেরকে মমতাপন্থীরা গার্ড করতে চাইছেন, তেলামাথায় তেল দিতে চাইছেন, তার পুলিশ দিয়ে বাঁচাতে চাইছেন, আর অভিষেকপন্থীরা সমস্ত কিছু ফাঁস করে দিতে চাইছেন। তীব্র চর্চা, দলের মধ্যে কি একটা বড় কিছু ডামাডোল শুরু হবে? শুধু এখানেই শেষ নয়, এখানে আরেকটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা হচ্ছে যে বারবার তৃণমূল কংগ্রেসের এই সিবিআই নিয়ে স্টান্স হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই অ্যাকচুয়ালি হচ্ছে না। এটা বিজেপি রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আধিপত্য রয়েছে, তার যে জনপ্রিয়তা রয়েছে এই বাংলায়, সেইখানে কোনো কিছু করতে পারছে না বলে রাজনৈতিক প্রতিহিংসা করছে। অথচ যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পন্থীদের তরফ থেকে। পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হলো, সেই পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে এক্সপেল করা হলো। এই সন্দীপ ঘোষ যখন গ্রেপ্তার করা হলো, তখন বলা হচ্ছে যে অভিষেকের চাপে গ্রেপ্তার হলো। অর্থাৎ এই যে দুর্নীতিটা হচ্ছে, সেটা তো ফ্যাক্ট। সেই জন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেপ নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এইটা প্রচার করছে, দেখো দুর্নীতিবাজের এগেনস্টে আমাদের সেনাপতি কীরকম খড়গহস্ত হয়ে আছে, জিরো টলারেন্স উইথ করাপশন। সেটা কতখানি বাস্তবিক সত্যি, মানুষ কতখানি বুঝছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তারা এই স্টেটমেন্টটা দিতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হচ্ছে, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ, সিআইডি এদের বিরুদ্ধে তদন্ত করছে বা সেখানে অভিযোগ জমা পড়ছে, তারা তদন্তই করছে না, তাহলে কি এই দুর্নীতিবাজদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্ট করতে চাইছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে এক্সপোজ করছেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্নীতির সম্পর্কটা নিয়ে কি সম্পর্ক রয়েছে এবং কি ঘটনা ঘটছে, সেইটাই একটা বড় প্রশ্নের মুখে। অর্থাৎ দুর্নীতি সততার প্রতীক যাকে বলা হতো, সেই জায়গা থেকে দুর্নীতির দায়টা কি অভিষেকপন্থীরাই মমতার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? কেন চাপিয়ে দিচ্ছেন? কোন ইকুয়েশন তারা দলের অভ্যন্তরে চেঞ্জ করতে চাইছেন? সেই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিতে চাইছে
আর তার সঙ্গেই যে রহস্যটা ঘনীভূত হচ্ছে তার নাম হচ্ছে, তাহলে কি বড় ডামাডোল অপেক্ষা করছে? এখানেই শেষ নয়, আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন। এই সিবিআই নিয়ে আবারও বলছি রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব ছিল সেখানে। গতকাল শান্তনু সেন, যে শান্তনু সেন একসময় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিল, সেই শান্তনু সেন প্রথম থেকেই মুখর হয়েছিল এই আরজিকর কাণ্ড নিয়ে। এই শান্তনু সেনের বিরুদ্ধেও বহু 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 অভিযোগ রয়েছে এবং দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং মমতা প্রশাসন সেখানে চোখ বুজে থেকেছে এমন অভিযোগ বিরোধীদের তরফ থেকে আছে। সেই শান্তনু সেন এই আরজিকর কাণ্ড, এই সন্দীপ ঘোষ নিয়ে মুখ খোলার জন্য তাকে দলীয় মুখপাত্রের পদ খোয়াতে হয়েছে। তার যে ওই পুরসভার কী সব স্বাস্থ্য বিষয় ছিল সেইখানে তাকে গেছে, তার স্ত্রীকে যে কাউন্সিলরদের গ্রুপ ছিল বার করে দেওয়া হয়েছে, অর্থাৎ সোজা কথায় শাস্তির কোপে পড়তে হয়েছে। সেই শান্তনু সেন গতকাল বলেছে যে এই সন্দীপ ঘোষ এবং দুর্নীতি নিয়ে আমি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছি, এবং দলীয় স্তরে যেখানে যেখানে জানানোর জানিয়ে এসেছি, কিন্তু দল তখন হয়তো আমার কথায় গুরুত্ব দেয়নি। যদি গুরুত্ব দিত তাহলে আজকে এই বিড়ম্বনায় পড়তে হতো না। যখন কেউ কথা শোনে না তখন ভগবান কথা শোনে, অর্থাৎ সিবিআইকে কার্যত ভগবানের আসনে বসিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শান্তনু সেন দলের মধ্যে জানিয়েছেন, দলীয় স্তরে যেখানে যেখানে জানানোর, অর্থাৎ জানানোর কোথাও আর বাকি ছিল না, তারপরও দল এই দুর্নীতি নিয়ে চোখ বুজে বসেছিল। এবং দল আর প্রশাসন তো তৃণমূলের আলাদা কোনো বস্তু নয়। কেননা তৃণমূল কংগ্রেস সগর্বে ঘোষণা করে দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মমতা ব্যানার্জি সব তার নির্দেশ ছাড়া গোটা তৃণমূলে একটা পাতাও নড়ে না। তাহলে সেইখান অবধিও তিনি ইনফরমেশন পৌঁছে দিয়েছিলেন। শান্তনুবাবুর কথার ইন্টারপ্রেট করলে তো সেই মানেটাই দাঁড়ায়। তারপরও মমতা ব্যানার্জি শুধু চোখ বুজে থেকেছে তাই নয়, এই এই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছে, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো তদন্ত করেনি, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত করে এই সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে। তাহলে আলটিমেটলি কি শান্তনু সেন ইঙ্গিতটা করে দিলেন যে দুর্নীতি এবং মমতা প্রশাসন দুটো সমার্থক শব্দ, এবং সেখানে মমতাপন্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়া অনেক দূরের কথা, তিনি চোখ বন্ধ করে থাকেন। এখন এই কথাটা উঠছে আরও বেশি করে, তার একটাই কারণ হচ্ছে এই শান্তনু সেন আবার নাকি ক্যামাক স্ট্রিটপন্থী, তিনি সেখানেই বসে থাকেন, এবং অবভিয়াসলি সেখানকার নির্দেশিকা ছাড়া এত বড় বড় বিস্ফোরক কথা তিনি বলতে পারতেন না। এই এক্সপোজের জায়গাটা কেন হচ্ছে? তাহলে কি ডামাডোলটা চূড়ান্ত? রহস্য বাড়ছে। রহস্যের এখানেই শেষ নয়, আর এক বিদ্রোহী মুখ তৃণমূল কংগ্রেসের অধুনা বিবেক জাগ্রত সুখেন্দু শেখর রায়, তিনি কালকে মিডল স্টাম্প উপড়ে ভেঙে যাওয়া ছবি দিয়েছেন এবং প্রশ্ন করেছেন নেক্সট হু। এই সুখেন্দু শেখর রায়, যিনি তৃণমূলের 3বারের রাজ্যসভার সাংসদ, এখনও সাংসদ রয়েছেন, যার টিকিট নিয়ে নাকি অভিষেকপন্থীদের রীতিমতো ব্যাগরা দেওয়ার ব্যাপার ছিল, তৃতীয়বারের টিকিটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কনফার্ম করেছেন, সেই জন্য রাজ্যসভায় গেছেন। সেই সুখেন্দু শেখর রায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন আরজিকর কাণ্ড নিয়ে, এবং সেই জন্য মমতা পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়েছে, এবং সেই জায়গা থেকে প্রোটেকশন চেয়ে তাকে হাইকোর্টে যেতে হয়েছে। সেই সুখেন্দু শেখর রায় মিডল স্টাম্প ছিটকে দেওয়া ছবি দিয়ে পোস্ট করছে নেক্সট হু, অর্থাৎ তিনি ইঙ্গিত করে দিচ্ছেন যে আরও 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 বড় মাথা আছে এই দুর্নীতি কাণ্ডে। এই সন্দীপ ঘোষ কাণ্ডে জাস্ট ফার্স্ট চিনিটা পাওয়া গেছে, এখনও অনেক দূর অবধি যাওয়ার বাকি আছে এই স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত দুর্নীতি নিয়ে। সেটা কি তিনি কারণ নির্দেশে করছেন, নাকি সত্যিটা ফাঁস করছেন? কাকে ইঙ্গিত করছেন? অনেকেই তো অনেক কিছু অ্যাজামশন করছেন, সব থেকে বড় মাথাদের ইনভলভমেন্টের অ্যাজামশনটাও যে চলে আসছে, আর সেইটা জানার পরও দল হিসেবে তৃণমূল কংগ্রেস চুপ করে আছে, এটা নিয়ে রহস্য বাড়ছে। তবে সব থেকে বড় রহস্যটা বাড়িয়ে দিলেন বোধহয় অমিত শাহজি নিজে। কেন? কেননা এবার এই যে আরজিকর মামলা রয়েছে, সেই মামলায় পার্টি হতে চেয়ে এই 5 তারিখে যে শুনানিটা আছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি ঢুকে গেল। তাদের দাবিটা এই যে আরজিকর কাণ্ডে সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে এন্ট্রি নিয়েছে, সেখানে প্রোটেকশন দিচ্ছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, সেই ব্যাপারে। এবং দাবিটা খুব সরল আপাতভাবে দেখলে, যে এদের থাকার খাওয়ার ব্যবস্থা, কোনো সুব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার করছে না। এদেরকে
যে কলকাতা পুলিশ ছিল তার উপর কোনো আস্থা রাখতে পারা যায়নি, ডাক্তাররা আস্থা রাখতে পারেনি, তাদের প্রোটেকশনের জন্য কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং রাজ্য সরকার কোনো সুব্যবস্থা করছে না এদের থাকা খাওয়ার। বেশ ভালো কথা, দেখে তো মনে হচ্ছে খুব সহজ সরল ব্যাপার। কিন্তু আসলে কি আরো বৃহত্তর প্রেক্ষাপটে অমিত শাহজিরা ঢুকতে চাইছে, স্বরাষ্ট্রমন্ত্রক ঢুকতে চাইছে? কেন হচ্ছে এই প্রশ্নটা? কেননা দেখুন, একটা হাসপাতাল নজিরবিহীন, যার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে একটা রাজ্য সরকার, তাদের উপর কোনো আস্থা নেই তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, সেই জন্য কেন্দ্রীয় মন্ত্রককে সেখানে এন্ট্রি নিতে হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠাতে হয়েছে। এখন সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের অসহযোগিতা করছে রাজ্য সরকার, অর্থাৎ সার্বিকভাবে মমতা প্রশাসন আর চালানোর মতো জায়গায় নেই। পুরোটাই কি কেন্দ্রের হাতে নিতে হবে, যেটা ৩৫৫ বা ৩৫৬র মতো করা স্টেপ? সেই দিকটার ইঙ্গিতের জন্যই কি এই মামলাতে এন্ট্রি নিতে চাইছে অমিত শাহ মন্ত্রক? কেননা আজকে সকালেই মিডিয়াতে একটা ব্রেকিং নিউজ এসছে যে সংঘ চাইছে না ঠিক এই আরজিকর কাণ্ড নিয়ে কোনো কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিক বাংলায় ৩৫৫ ৩৫৬র মতো। আর যদি সংঘের সত্যিই অ্যাপ্রুভাল না থাকে, তাহলে কি পারবে কেন্দ্রীয় সরকার এখানে ঢুকতে? এই প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছিল। তার মাঝখানেই এই সাধারণ ব্যাপারটা নিয়ে যে থাকা খাওয়ার ব্যবস্থা করছে না। আরে থাকা খাওয়ার ব্যবস্থা করছে না সেটা কোর্টকে জানিয়ে এত কিছু করে এন্ট্রি নেওয়ার এত সহজ সরল ব্যাপারের জন্য দরকার আছে? যারা রাজনীতিটা ঘাঁটেন, বিশেষ করে দিল্লির ইকুয়েশনের রাজনীতিটা করেন, তারা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছেন। এটা বড় কিছুর প্রস্তুতি। সেই জন্য সহজ লাইন দিয়ে ঢুকছে, কিন্তু যখন এর পার্টি হতে চাইছে, এই নিয়ে অনেক কিছু কথা বলার থাকবে। সেখানে সিবিআইয়ের সুরক্ষা, অতীতে ইডি অফিসিয়ালদের উপর হামলা, কোনো বড় তৃণমূলী নেতাকে অ্যারেস্ট করতে গেলে বা অ্যারেস্ট হলে কিভাবে গুন্ডারাজ চলে সেখানে, পুলিশ সেখানে কিভাবে গুন্ডাদের প্রোটেকশন দেয়, এই সমস্ত কিছু বিষয় কিন্তু আসতে পারে। আর সেই আইন শৃঙ্খলার বিষয় যদি আসে, তাহলে শুধুমাত্র আরজি করে যে কেন্দ্রীয় বাহিনী আছে, সেটা কি পুরো পশ্চিমবঙ্গের জন্য মমতা প্রশাসনের হাত থেকে পুরোপুরি বার করে নেওয়ার জন্যই কি এন্ট্রিটা হলো? 5 তারিখ অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু রহস্য বাড়িয়ে দিচ্ছে। ফলে সন্দীপ ঘোষের গ্রেপ্তার রাজ্য রাজনীতিতে, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং কেন্দ্র রাজ্যের সমীকরণের অনেক রহস্য নিয়ে কিন্তু হাজির হয়েছে। আগামী কয়েকদিনে তার অনেক কিছুই এদিক ওদিক হওয়ার একটা বড় সম্ভাবনা হচ্ছে, এমনটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করতে শুরু করছেন। আপনারা কি মনে করছেন, সত্যিই সন্দীপ ঘোষের গ্রেপ্তার এবার তৃণমূলের শেষের শুরুটা সত্যি সত্যিই শুরু করে দিল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।